Imagine standing in front of a room full of hundreds of eyes, the clock ticking down, your hands shaking slightly, and you have exactly 7 minutes to dismantle an argument that someone has spent years building. বাইরে থেকে দেখলে মনে হয় it's just words, just some trophies, brilliant speeches and applause. কিন্তু এই ট্রফি আর তালি দেওয়ার পিছনে আসলে গল্পটা কি? What goes on behind those closed doors of student clubs? Is just about leadership tags on LinkedIn নাকি এর পিছনে লুকিয়ে আছে সমাজ পরিবর্তনের এক একটা রুট লেভেল গল্প? আসসালামু আলাইকুম and welcome back to Voices of Change, a podcast by Koro. আইরিশ লেখক জনাথন সুইফট বলেছিলেন, আর্গুমেন্ট ইজ দ্য ওয়ার্স্ট সর্ট অফ কনভারসেশন। কিন্তু আমরা আজকে দেখব কিভাবে এই আর্গুমেন্ট মানুষের চিন্তা করার ধরন বদলে দেয়, কিভাবে একটা স্কুল কলেজের ক্লাব একটা তরুণের জীবন বদলে দেয়। আজকে আমাদের সাথে স্টুডিওতে এমন একজন মানুষ আছে যিনি একাধারে একজন প্লেয়ার্স কম্পিটিটর, একজন ডেডিকেটেড মেন্টর এবং বাংলাদেশের ডিবেট সার্কিটের অত্যন্ত পরিচিত একটি মুখ। He is a member of the Dhaka University Debating Society, DUDS, the Training and Workshop Secretary at the Assembly of Debaters, and an advisor to SSACDC and RCDC. Let's welcome the champion of EOY Nationals 2023, Ahmed Rakibul Islam. Rakib Bhai, welcome to Voices of Change. আসলে এত অনেক কথাবার্তা আমি আসলেও ডিজার্ভ করি কিনা জানি না, বাট তারপরেও অনেক ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার জন্য এত সুন্দর একটা আয়োজন রাখার জন্য। ধন্যবাদ রাকিব ভাই। ডিরেক্ট একদম ফ্ল্যাশব্যাকে চলে যাই। You started your debate journey back in 2018 at Shofiuddin Sarkar Academy and College Debate Club SSACDC. So প্রথম প্রশ্ন হচ্ছে, what was the very first thing about competitive debate that made you think, yes, this is something worth investing my serious time and energy into? বিতর্ক ক্লাবে আসলে আমাদের মোস্ট অফ অল আমরা যারা বিতর্ক করি, আমাদের যাত্রাটা শুরু হয় কোন একদিন হয়তো বা স্কুলে আছি বা কলেজে আছি, রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, ডিবেট ক্লাবের মেম্বারশিপ একটা ফর্ম ফিল আপ করলাম, তারপরে গেলাম, নর্মাল যে গল্পটা হয়। বাট আমার ক্ষেত্রে আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট। ছোটবেলা থেকেই আব্বু প্রচুর টিভিতে নিউজ দেখতো। মানে আমার যখন বয়স খুব বেশি হলে 7 থেকে 8 বছর, তখন ওই টিভিতে সবসময় নিউজ দেখতে দেখতে আব্বুর সাথে একটা আলাদা কথোপকথন, একটা কনভারসেশন ক্রিয়েট হয়ে গেছিল। পলিটিক্স, এনভায়রনমেন্ট, ইকোনমিক্স এগুলো নিয়ে ছোটবেলা থেকে আব্বুর সাথে হালকা পাতলা কথাবার্তা বলতাম আর কি। তো সেই তখন থেকে এই টাইপের ব্যাপারগুলো একটা ইন্টারেস্টের জায়গা ছিল। আর 2017 সালের দিকে 16 সালের দিকে আমাদের হচ্ছে স্কুলে, শফিউদ্দিন সরকার একাডেমি কলেজ স্কুলে আমি পড়তাম, ক্লাস 6 এ থাকতে একটা ইন্ট্রা টুর্নামেন্ট হয়। তো তখন প্রথমবার ক্লাসে কিছু বড় ভাই এসে বলেছিল যে বিতর্ক হবে, তোমরা কারা কারা করতে চাও। তো মনে হলো যে একবার দেখি কেমন লাগে, এর আগে কখনো এরকম কম্পিটিটিভ টুর্নামেন্ট করা হয় নাই, তখন ক্লাস 6 এ পড়ি। তো সেই শুরু করলাম একটা ইন্ট্রা টুর্নামেন্টে ক্লাস 6 এ, এখনো চলছে আর কি। আসলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস তো ডিবেট আবিষ্কার করে দুর্ঘটনাবশত, হয়তো কোনো বন্ধুর জোড়াজুড়িতে বা নোটিশ বোর্ডের একটা কাগজ দেখে কিংবা কোনো শিক্ষকের পুষে, আপনার ক্ষেত্রে হয়তো সিনিয়র ভাইয়ের পুষে, বা আপনি যেভাবে বললেন। সো হোয়াট ওয়াজ ইউর এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট রাকিব ভাই? আর ওই যে প্রথম দিন বললেন যখন ডিবেট রুমে পা রাখলেন, তখন ভেতরের ফিলিংসটা আসলে কেমন ছিল? যখন প্রথম বিতর্কটা শুরু করলাম, ওইটা একটা ইন্ট্রা টুর্নামেন্ট ছিল 2017 সালে, আমি ক্লাস 6 এ পড়ি, আমার মনে আছে। এক্সাক্ট ওই মোমেন্টে প্রথমবার যখন বিতর্কটা করার চেষ্টা করি, ঠিকভাবে কথা বলতে পারতাম না, মাত্র শুরু করছি। প্রত্যেকটা বিতর্কীকে প্রথমে শুরুর যাত্রাটা এরকমই হয়, 5 মিনিটের জায়গায় 2 মিনিট কথা বলে বসে যাচ্ছি, নার্ভাস ফিল হচ্ছে। তো তারপরেও সারাদিন বিতর্ক করলাম, 4 রাউন্ড বিতর্ক করার পরে মনে হলো যে মানে এমন একটা জায়গা যেখানে আমি আসলে কথা বলতে পারতেছি, এই কথা বলতে পারার ব্যাপারটা আমার কাছে বেশ কিছুটা ইন্টারেস্টিং মনে হয়েছে আর কি। তো এরপরে যে যখন হচ্ছে সিনিয়র যারা ছিলেন, তারা তখন একটু খেয়াল করছিলেন যে আচ্ছা, মানে ক্লাস 6 এ পড়ে একটা বাচ্চা প্রথম বিতর্ক করতে এসে মানে মোটামুটি ভালো বলতে পারছে। তখন সিনিয়র কিছু পরিচিত সিনিয়র বেশ পরিমাণে হচ্ছে মোটিভেট করছিল এন্ড বলছে যে না, থাকো, তুমি পারবা। তো এরপরে ক্লাবে আসলে একটু রেগুলার হওয়ার চেষ্টা করা, আচ্ছা দেখি শিখি কতটুকু করা যায়। তো শিখতে 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 আজকে আলহামদুলিল্লাহ অনেকটুকুই আসতে পারছি, শেখার আরো অনেক বাকি আর কি। বুঝতে পারছি। তো সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনি ডিবেটের সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন জায়গায় হয়তো শিখিয়েছেন, অনেককে শিখিয়েছেন, অনেক জায়গায় জাজও থেকেছেন, জুরিও থেকেছেন। সো আসলে যারা ডিবেটার থাকে তারা যদি ছোটবেলা থেকে এভাবে আপনার মতো কনসিস্টেন্টলি জিনিসটাকে ধরে রাখে বা একটা সাপোর্ট যদি পায়, তাহলে আসলে শেষ পর্যন্ত ওইটা এখন এই পর্যায়ে এসে হয়তো একটা টিচিং বা মেন্টরশিপের জায়গায় চলে যেতে পারে আর কি। সো
কথা হচ্ছে আপনি তো শুরুতে নার্ভাস হয়তো অতটা ছিলেন না, বাট হয়তো এমন সময় দেখা গেছে যে আরো অন্যান্য যারা ডিবেটার আছে, যারা নর্মাল আমি যাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু শুরুতে একটু নার্ভাস থাকে। হ্যাঁ, তো আপনার যে এসএস এসিডিসি এর যে স্কুল লেভেলের ক্লাব ছিল, তো এই স্কুল লেভেলে ডিবেট করা আপনাকে আর্গুমেন্টেশন আর কমিউনিকেশনের কি এমন বেসিক জিনিস শিখিয়েছে যেটা আপনি আজকেও এই ইউনিভার্সিটি লেভেলে এসে অ্যাক্টিভলি ব্যবহার করছেন? সত্য একদম কথা শুরু। বলতে বিতর্ক আমাদেরকে কি শেখায়, এই প্রশ্ন যখন আমাকে করা হয়, এই প্রশ্নের সম্মুখীন আমি এর আগে অনেকবার হয়েছি, আমি জাস্ট একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে বিতর্ক আপনাকে না বলতে শেখাবে, এক্সপ্রেস করতে শেখাবে। এখন কথা হচ্ছে যে আহ, বিতর্ক শুরুর ক্ষেত্রে সবাই নার্ভাস লাগবে। প্রথমবার যে 5 মিনিটের স্পিচ দেওয়ার জন্য দাঁড়াচ্ছে ডায়াসে বা পোডিয়ামে, সে কখনোই 5 মিনিট ফ্লুয়েন্টলি স্পিচ দিতে পারবে না, এবং এটাই স্বাভাবিক ব্যাপার। যদি প্রশ্ন রাখি এই জায়গায় যে তাহলে কিভাবে কনসিস্টেন্ট আমি হব, সেটা হচ্ছে কিচ্ছু না, আমাকে আসলে আমি যখন প্রথমবার স্পিচ দিতে দাঁড়াই 5 মিনিটের জায়গায় আমি 2 মিনিট বলছি, আমাকে এতটুকু আত্মবিশ্বাস রাখা লাগবে আমি আবার দাঁড়াবো, আমি 2 মিনিটের জায়গায় 3 মিনিট বলবো, তারপর আমি 4 মিনিট বলবো, তারপর আমি 5 মিনিট বলবো। মানে কনসিস্টেন্সির এই ব্যাপারটা শুধুমাত্র ওই আত্মবিশ্বাসের জায়গা থেকেই থেকে যায়। মানে আমি এতটুকু কনফার্মেশন যে কোনো নতুন বিতর্কীকে দিতে পারবো, বা যারা বিতর্ক করতে আগ্রহী তাদেরকে আমি এটা বলতে পারবো যে যদি মানে নিউবি লেভেলে বা একদম নোভিস লেভেলেও যদি কখনো মনে হয় আমাকে দিয়ে কখনো সম্ভব না, জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি কনসিস্টেন্ট থাকেন, আপনি প্রথম 6 থেকে 7 মাস টানা প্র্যাকটিস ডিবেট করার চেষ্টা করেন, আপনার স্কুল ক্লাব হোক, কলেজ ক্লাব হোক, বা যে কোনো আঞ্চলিক প্রাতিষ্ঠানিক ক্লাবই হতে পারে। আপনি জাস্ট চেষ্টা করেন অ্যাক্টিভ থাকার। মানে এই 6 থেকে 7 মাস আপনি কনসিস্টেন্টলি যদি প্র্যাকটিস ডিবেটটা কন্টিনিউ করতে পারেন, এরপরে আর্গুমেন্টেশন, মাথায় যুক্তি আসা, ডিবেটের স্ট্রাকচার, গ্রামার, মানে এগুলো অটোমেটিক্যালি আপনার ভিতরে চলে আসবে। বাট ওই যে কথা বলার যে সাহসটা, মানে এইটা আমার স্কুল ক্লাবটা আমাকে দিচ্ছে, যেটা আমি বলবো তোমার মানে আপনার হচ্ছে প্রশ্নের উত্তরে, যে এসএসএসিডিসি অনেক ছোটবেলার ক্লাব, আমার ক্লাস 6 এ থাকতে আমি সেখানে ছিলাম। তো এসএসএসিডিসি আমাকে শুধুমাত্র কথা বলাটা শিখাইছে, বা কথা বলার যে সাহসটা, কথা বলতে পারার যে একটা শক্তি বা ক্ষমতা, সেটা আমি আমার স্কুল ক্লাব থেকেই শিখছি, এবং সেটা পরবর্তীতে নার্চার করার মাধ্যমে হোপফুলি আরো অনেক ভালো জায়গায় আমি নিজেকে নিতে পারছি। সেটা এখন আমরা সবাই বুঝতে পারি এবং এখনো দেখতে পারতেছি যে আসলে আপনার যে কথা বলার যে মাধ্যমে যে জড়তাটা, এটা একদমই নাই এবং আপনি অনেক কনফিডেন্টলি কথা বলতে পারেন। তো আহ, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনি তো এসএস এসিডিসির কথা বললেন, তো সেখানে তো শুরুতে আপনি একজন সাধারণ মেম্বার হিসেবে জয়েন করেছিলেন, পরে ভাইস প্রেসিডেন্টও হয়েছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে, মানে শুরুতে যখন জয়েন করলেন অ্যাজ এ জেনারেল মেম্বার, তখন কি কখনো ভেবেছিলেন যে একদিন এই ক্লাসের লিডারশিপ রোলে আসবেন, নাকি এই অ্যাম্বিশনটা আস্তে আস্তে সময়ের সাথে গ্রো কথা করে? বলতে প্রথম যেদিনকে আমি ক্লাবে গেলাম, আমাদের ক্লাবের ভিতরে তখন খুব খারাপ অবস্থা ছিল আর কি, মানে 2016 সালের মতো একটা টাইম। তো ওই টাইমে আসলে আমরা টঙ্গীর একটা স্কুল ছিলাম, গাজীপুরে লোকাল একটা এরিয়ায়, খুব একটা বেশি ফ্যাসিলিটিস প্রিভিলেজড জায়গা ছিল না, বা ইনস্টিটিউশন থেকেও খুব একটা বেশি প্রিভিলেজ আমরা পাইতাম না। ক্লাবে মেম্বারের সংখ্যা খুব কম ছিল। একটা ক্লাসের ভিতরে আমরা খুব বেশি হলে 7 থেকে 8 জনের মতো ছিলাম, এবং ওই ক্লাসের সবচেয়ে জুনিয়র স্টুডেন্টটা ছিলাম আমি, বা ছেলেটা ছিলাম আমি। আমি হচ্ছে একদম প্রথম দিন সেশনে গিয়ে একদম সবার মানে লাস্টের বেঞ্চটাতে বসে আছি। দেখলাম সিনিয়র কিছু ভাইয়া আসলো, তারা বিতর্ক নিয়ে 2-4টা কথাবার্তা বললো, একটা প্র্যাকটিস ডিবেট হলো। এবং প্রথম দিন আমি শুধু দেখেই গেছি যে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে আমি বুঝতেছি না, কারণ আমি তো এর আগে কখনো কম্পিটিটিভ ডিবেট ওইভাবে করি নাই। বিতর্কের অ আ ক খ যেটা বলি আর কি, মানে আমার কোনো ধারণা বা আইডিয়া বলে কিছু নাই। ওই দিন আমি কখনো চিন্তা করতে পারি নাই যে মানে আমার লাইফের অনেক বড় একটা সেক্টর শুধুমাত্র ডিবেটের উপর আসলে গড়ে উঠবে। তো প্রথম দিনে খুব বেশি বোর্ড লাগছিল অ্যাকচুয়ালি, মানে কখনো চিন্তা করি নাই নেক্সট দিন আবার সেশনে আসবো। তো ছোটবেলা তখন তো আমাদের হাতে ফোন টোন এগুলো এখনকার সময় থেকে একটু কম অ্যাভেলেবেল ছিল, সময় থাকতো, প্রত্যেক শুক্রবারে সেশন হইতো, তো প্রত্যেক শুক্রবারে যাইতাম, আচ্ছা দেখি কি হয়, মানে হাতে তো ফাঁকা সময় আছে, ফ্রি টাইম তো আছে। তো যাওয়ার পরে কন্টিনিউ করতে করতে একটা সময় দেখলাম যে আমি এখন একটু বিতর্ক করতে পারতেছি। এবং বিতর্ক যে একটা আমরা স্পোর্টস বলি, মানে আমরা যখন ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, কি হয় যে কম্পিটিটর যে টিমটা আছে, আমাদের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় এবং আমরা জিনিসটাকে এনজয় করতে শুরু করি। মানে আমরা হচ্ছে অন্য টিমটাকে হারায় মজা পাই। তো আস্তে আস্তে বিতর্ক শিখতে শিখতে এটা ফিল করলাম যে যখন আমি অপোজিট টিমের সাথে ডিবেট করতেছি, মানে আমি যে যুক্তি স্থাপন করে অথবা যুক্তি ভাঙার মাধ্যমে একটা মজা পাচ্ছি, মানে এই মজাটাই আমাকে ক্লাবের ভিতরে একটা স্ট্রং পজিশন দিয়ে দিছে। যখন আস্তে আস্তে কন্টিনিউ করতে লাগলাম, ক্লাস 8 গেল, 9 গেল, ক্লাস 10 গেল, তখন আমি আস্তে আস্তে ক্লাবিং জিনিসটা শিখলাম। প্রথমত বিতর্ক শিখলাম, এবং পরে যে আমি শিখলাম যে আচ্ছা মানে ম্যানেজমেন্ট টাইপের কিছু একটা আছে, অথরিটি মেইনটেইন বলে কিছু একটা আছে।
ইভেন্ট ম্যানেজমেন্ট বলে কিছু আছে। তো এই যে প্রফেশনাল যে স্কিলস গুলা, এই স্কিলস গুলা তখন আমি আস্তে আস্তে শিখতে শুরু করলাম। এবং শফিউদ্দিন থেকে যখন আমি বের হই এসএসসি পরীক্ষার পরে, তখন আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা আমাকে এত দূর নিয়ে আসছে। আমি যদি আরো চেষ্টা করি, আমি আমার কলেজ লাইফ হোক, ইউনিভার্সিটি লাইফ হোক, ইনশাআল্লাহ সামনে গেলে হয়তো বা আরো ভালো কিছু করতে পারবো। এখনো সেই চেষ্টাতেই আছি। দ্যাটস এ গ্রেট ট্রানজিশন ভাই। আমি এখানে দুইটা ট্রানজিশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনি জেনারেল মেম্বার থেকে ভাইস প্রেসিডেন্ট, এটা একটা ট্রানজিশন। এন্ড আরেকটা ট্রানজিশন হচ্ছে স্কিলের উপরে ট্রানজিশন, যেটা ধরেন আপনি শুরুতে কথায় একটু জড়তা ছিল, সেই জড়তাটাকে কাটিয়ে উঠে বিতর্ক শিখে তারপরে সেখান থেকে আবার প্রফেশনাল লাইফে যাওয়া, প্রফেশনাল স্কিল গুলোকে গেইন করা। তো এই বিশাল বড় ট্রানজিশন আমি দেখতে পেলাম, দুটো ট্রানজিশন দেখতে পেরেছি। তো আরেকটা ট্রানজিশন নিয়ে কথা বলি ভাই, সেটা হচ্ছে আমরা যখন আমার যতদূর দেখেছি আমি, যে রিসার্চ ডেপথ হোক, একাডেমিক রিগর হোক বা অ্যানালিটিক্যাল ডিমান্ড হোক, ইউনিভার্সিটি লেভেলের সাথে কিন্তু আসলে স্কুল কলেজের ডিবেট সার্কিটের যে একটা কালচারাল গ্যাপ বা ডিফারেন্স আছে, এটা কিন্তু অনেক ভিজিবল। তো হোয়াট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স ইউ নোটিস when you stepped into from the college circuit into the university level? আসলে খুব বড় একটা প্রশ্ন এবং খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। যারা আসলে বিতর্ক সার্কিটের সাথে পরিচিত, তারা আসলে খুব ভালো মতো এই প্রশ্নের মর্মটা বুঝতে পারবে বলে আমি মনে করি। আমরা যখন স্কুল ক্লাবে থাকতে বিতর্ক করতাম 2016 থেকে 2019 এর সময়কালটা, তখন বাংলাদেশি ডিবেট সার্কিটে প্রত্যেকটা টুর্নামেন্ট বা ন্যাশনাল জাতীয় পর্যায়ের যে বিতর্ক প্রতিযোগিতাগুলো আমরা বলি, সেখানে আসলে শুধুমাত্র স্কুলের জন্য একটা আলাদা সেগমেন্ট থাকতো। যে ওইখানে যারা পার্টিসিপেট করবে প্রত্যেকটা টিমের স্কুলের টিম হবে, এবং ফাইনাল, চ্যাম্পিয়নশিপ, রানার্স আপ সবকিছু ওই স্কুল টিম গুলার মধ্য থেকেই আসবে। টোটালি একটা আলাদা সেগমেন্ট থাকতো স্কুল লেভেলে। বাট সময়ের সাথে সাথে আসলে এখন এই আলাদা যে স্কুল সেগমেন্টের যে একটা কালচার বা ট্রেডিশন, এটা এখন অনেকটা কমে যাচ্ছে, এবং এই জিনিসটাকে আমি খুব নেতিবাচক হিসেবে দেখি। কিন্তু ওই সময়টায় যে সুবিধাটা হতো, যে আমরা স্কুল লেভেলে থাকতে আসলে বিতর্কের প্রথম ধাপটা পার করি, তারপরে যখন আমরা একটু ভালো বিতর্ক করতে পারি, তখন আমরা কলেজ সেগমেন্টে যে বিতর্কটা শুরু করি। এবং এই যে আমার মধ্যে ডেভেলপমেন্টটা হচ্ছে, প্রসেস ধাপ বাই ধাপ, এবং এই ধাপটা পার হওয়ার মাধ্যমে আমরা ইউনিভার্সিটি লেভেলে আসলে আরো ব্রডার সেন্সে, আরো বেশি একাডেমিক নলেজ গুলো নিয়ে, বা আরো বেশি কমপ্লেক্স মোশন বা বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি বিতর্কের মাধ্যমে। এই ট্রানজিশনটা খুব সুন্দরভাবে ডেভেলপড হয় যখন আমরা স্কুল লেভেল থেকে সেগমেন্ট ওয়াইজ আলাদা করে আসি। এখনো বাংলাদেশে আসলে কিছু হল বিতর্ক প্রতিযোগিতাগুলোতে আমরা দেখি যে আলাদা শুধুমাত্র স্কুল লেভেলের জন্য আলাদা সেগমেন্ট থাকে, বাট মোস্ট অফ অল বড় বড় ন্যাশনাল যেগুলো থাকে, এগুলোতে এখন আসলে স্কুল সেগমেন্ট আলাদা করে রাখার একটা ব্যাপার, এটা আসলে এখনটা কমে গেছে। মোস্ট প্রবাবলি এখন খুব বেশি পরিমাণে স্কুল আর কলেজ মিলায় একটা সেগমেন্ট হয়, এবং ইউনিভার্সিটি লেভেলে আরেকটা আলাদা সেগমেন্ট হয়। এখন এভাবে চলছে। বাট আমি আশা রাখবো যে স্কুল লেভেল থেকে আসলে বিতর্কের যে কার্যক্রমটা, সেটা আরো বেশি ব্রডার সেন্সে করার চেষ্টা করা হবে, যাতে ডিফারেন্স বা গ্যাপের যে পরিমাণ, সেটা আসলে যতটা বেশি সম্ভব কমায় নিয়ে আসা যায়। এই যে রাকিব ভাই রিসার্চ, লজিক আর রুট লেভেল চেঞ্জের কথা বললেন, যে আমাদের একটা চেঞ্জ দরকার আছে এই বিষয়ে। দিস ইজ এক্স্যাক্টলি যেখানে আমাদের আজকের পডকাস্টের মূল অর্গানাইজার করো কাজ করে যাচ্ছে। ফর দোজ হু ডোন্ট নো, করো হচ্ছে একটি অলাভজনক সংস্থা বা নন প্রফিট অর্গানাইজেশন। আমরা শুধু পলিসি মেকিং বা খাতা কলমে সীমাবদ্ধ থাকতে বিশ্বাস করি না। করো বিলিভ করে রুট লেভেল সোশ্যাল চেঞ্জে। আমাদের লক্ষ্য সোসাইটির একদম তৃণমূল পর্যায়ে তরুণদের এম্পাওয়ার করা, তাদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করা, এবং শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে যে রিয়েল প্রবলেম গুলো আছে সেগুলো সাস্টেনেবল একটি সলিউশন বের করা। আজকে রাকিব ভাই যেভাবে লিডারশিপ আর ক্লাবের ভিতর দিয়ে পজিটিভ চেঞ্জের কথা বলছেন, করো ঠিক একইভাবে তরুণদের প্ল্যাটফর্ম দিচ্ছে যাতে তারা সমাজের পজিটিভ ভয়েস হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। If you want to know more about Koro or support our grassroots initiatives, please visit our website and follow our official Facebook page. Okay, let's get back to our deep dive with Rakib Bhai. আচ্ছা, moving on to the next part, যেটাকে আমরা বলি দ্য ক্রাফট, ডিবেটের আসল ক্যাটাগরি। কম্পিটিটিভ ডিবেটে একটা অদ্ভুত নিয়ম আছে, আপনাকে এমন অনেক পজিশন বা মোশনের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হয়, যেটা হয়তো আপনি পার্সোনালি একদমই সাপোর্ট করেন না। How did you train yourself to separate your personal views from the motion on the floor? আর এই স্কিলটা ডিবেট হলের বাইরে আপনার রিয়েল লাইফে কিভাবে হেল্প করে? দ্যাটস মাই নেক্সট কোয়েশ্চেন।
সুন্দর একটা প্রশ্ন অভিজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই রকম কথাবার্তাগুলো হওয়া অনেক বেশি জরুরি, এবং এই কথাবার্তাগুলো যাতে হয় সেটা হওয়ার জন্য আপনারা যে চেষ্টাটা করছেন সেটাকে আমি প্রচুর পরিমাণে শুভকামনা জানাই। আপনার প্রশ্ন যদি আমি দুই ভাগে ভাগ করি, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বিতর্ক করি আমাদেরকে অনেক মোশন বা অনেক বিষয়ের উপর আসলে বিতর্ক করতে হয়। মাঝে মাঝে দেখা গেছে এমন একটা বিষয়ের পক্ষে আমাকে কথা বলতে হচ্ছে আসলে যেই বিষয়ের পক্ষে আমার নিজের আইডিওলজি বা আমার আদর্শ ম্যাচ করে না বা অ্যাডজাস্ট করে না। তো সেই ক্ষেত্রে আমি আসলে কিভাবে ওই মোশনটাকে গ্রহণ করব বা ধারণ করব, এটা আসলে অনেক ক্ষেত্রে অনেক যারা আসলে নন বিতার্কিক বা নন ডিবেটার তাদেরকে আসলে খুব চিন্তা করে যে আমি যে জিনিসটা আমার পার্সোনাল জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে আমি সাপোর্ট করি না বা আমি ধারণ করি না, আমি কেন সেইটার পক্ষে কথা বলবো এরকম প্রফেশনাল গ্রাউন্ডে। একটা সত্য কথা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কন্ট্রাডিকশন হতে পারে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি হতে পারে, বা প্রত্যেকটা জ্ঞানের ডিসিপ্লিনের ভিতরে ভালো খারাপ দুইটা জিনিসই আপনার থাকবে। মানে পৃথিবীতে যে কোনো মানুষ বলতে পারে যে আমি আসলে ধর্মনিরপেক্ষ জিনিসটাকে সাপোর্ট করি না, আমি আসলে লিবারেলিজম জিনিসটাকে সাপোর্ট করি না। এইটা একটা মানুষের পার্সোনাল অপিনিয়ন অবশ্যই হতে পারে, আমাদের সবার ওই অ্যাক্টিভ চয়েসটা আসলে থাকে এবং থাকাটা উচিত। কিন্তু আমাদেরকে এটাও মানতে হবে যে এই লিবারেলিজম যেটাকে আমি আসলে সাপোর্ট করি না সেটারও কিছু ভালো দিক থাকতে পারে, যে সেকুলারিজমটাকে আমি সাপোর্ট করি না সেটার একটা ভালো দিক থাকতে পারে। তার মানে আমি যখন একটা মোশনের বিতর্ক করছি সেটার পক্ষে, আমার যদিও ওই মোশনের পক্ষে আমার আইডিওলজি যায় না, আমার মতাদর্শ যায় না, বাট তারপরেও সেটা নিয়ে যখন পক্ষে থেকে বিতর্কটা করছি তার মানে ওইটার যে ভালো দিকটা সেটাকে আমি সামনে তুলে নিয়ে আসছি। তার মানে আপনি পৃথিবীর প্রত্যেকটা বিষয়কে যখন ভালো এবং খারাপ দুইটা জিনিস থেকে দেখার শুরু করবেন, পজিটিভ নেগেটিভ দুইটা সাইড নিয়ে সাথে আলাপ আলোচনা করবেন, এক্সাক্ট ওই মোমেন্টেই আপনার চিন্তা ভাবনা এটা আসলে অনেক বেশি চেঞ্জ হইতে শুরু করবে বা ব্রডার পার্সপেক্টিভে শুরু করবে। এবং আপনার এই প্রশ্নের দ্বিতীয় ধাপ যেটা, যে রিয়েল লাইফে এটা আসলে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, আমি বলবো পৃথিবীতে আসলে আপনাকে অনেক সিচুয়েশনের সামনে পড়তে হবে বা অনেক কিছুর সামনে আপনাকে ফেস করতে হবে, যে সময়গুলোতে হয়তো বা আপনি যেভাবে চান সেভাবে জিনিসগুলো আপনার সামনে আসবে না বা আপনার জন্য কমফোর্টেবল জায়গাটা আসলে তৈরি হবে না। এক্সাক্ট ওই মোমেন্টে আসলে আমাদের চিন্তা ভাবনাগুলোকে মানে মানায় নেওয়ার জন্য বিতর্কের জায়গা থেকে এই এই চিন্তা শক্তিটা অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। যে আমার আসলে পছন্দ না মানে পছন্দ নাই হইতে পারে একটা সারাউন্ডিং, একটা গ্রাউন্ড, জাস্ট বিকজ অফ তার সাথে আমার পার্সোনালিটি ম্যাচ করতেছে না, চিন্তা ভাবনা মতাদর্শ ম্যাচ করতেছে না, কিন্তু তারপরেও মানে আমি তো ওই মতাদর্শের ব্রডার সেন্স সম্পর্কে জানি, তার মানে তাকে ঘৃণা করার কোনো কিছু নাই। মানে তার সাথে আমার মতাদর্শের পার্থক্য থাকতে পারে বা ওই জায়গার সাথে আমার আইডিওলজির কিছু পার্থক্যের জায়গা থাকতে পারে, কিন্তু আমি সেটাকে খুব ইজিলি একসেপ্ট করতেছি বা সাদরে গ্রহণ করতেছি, কারণ ওইটার ভালো দিকটাও আমি জানি। তার মানে মানুষের সাথে মানুষের মতাদর্শের ভিন্নতা থাকবে, এবং তারপরেও আমরা প্রত্যেকটা মানুষকে আসলে একসাথেই হাঁটবো, মানে কাঁধে কাঁধ রেখে চলবো। এই ব্যাপারটা রিয়েল লাইফে আসার পেছনে আসলে আমি মনে করি বিতর্কের ক্ষেত্রে এই যে ডাইভার্সিটির ব্যাপারটা মতাদর্শের জায়গা থেকে বা আইডিওলজির জায়গা থেকে এটা অনেক বেশি কাজে লাগে বলে আমি মনে করি। আমরা বুঝতে পারলাম, আমিও বুঝতে পারলাম, আমি নতুন একটা জিনিস জানতে পারলাম আসলে যে এইভাবে যে চিন্তা করা যায় যে একটা সিচুয়েশনকে যেটাকে আমি একদমই সাপোর্ট করি না সেটাকে যে অন্য পার্সপেক্টিভ থেকেও দেখা যায়, সেটা আসলে বিতর্ক আমাদেরকে শেখায়। আমার মনে হয় যে আমাদের অডিয়েন্সও এই জিনিসটা নতুন, কেউ কেউ হয়তো নতুন ভাবে দেখতে পারবেন, বা আপনারা আমাদের যে আজকের পডকাস্টের যে আজকের টপিক সেটা হয়তো অন্য পার্সপেক্টিভ থেকেও আমাদের কথাবার্তাগুলোকে আপনারা দেখতে পারবেন এই কথার পরে। আচ্ছা, অসাধারণ। আচ্ছা ভাই, আপনি এখন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির একজন মেম্বার। আমরা সবাই জানি ডিইউডিএস বাংলাদেশের অন্যতম হাইলি কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট। আসলে এই এনভায়রনমেন্টে আসার পর আপনার প্রিপারেশন, রিসার্চ বা স্পিচ ডেলিভারি স্ট্যান্ডার্ড আগের চেয়ে কতটুকু উঁচুতে আপনি সেট করতে পেরেছেন? আরেকটা খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ অভিজিৎ প্রশ্নটার জন্য। আমি মনে করি বিতর্ক এমন একটা জিনিস, শুধু বিতর্ক না, পৃথিবীতে আসলে এরকম অনেক ডিসিপ্লিন অফ স্টাডি আছে যেগুলো আমরা যতটা শিখবো বা যত শেখার চেষ্টা করবো আমরা ততই শিখবো, এবং শিখার কোনো শেষ নাই। আমার কাছেও বিতর্ক জিনিসটা ঠিক কিছুটা এইরকম, যে পৃথিবীতে কখনো কোনো মানুষ বা কোনো বিতার্কিক বলতে পারবে না যে বিতর্কের 100% আমি শিখে ফেলছি, মানে এটা কখনো 100% শেখা যায় না। মানে আমি যতদিন এটার পেছনে সময় দিব তত কিছু শিখবো, এবং এই শেখার কোনো শেষ নাই। স্কুল কলেজ লাইফে আসলে লম্বা সময় একটা বিতর্ক করা হয়েছে, মানে 5 থেকে 6 বছরের মতো একটা বড় সময় আমি স্কুল কলেজের থাকতে বিতর্কে সময় দিয়েছি। এবং তারপরেও যখন আসলে ডিইউডিএস এ আমি আসি,
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে। এখানে আসার পর আমি যেটা ফিল করতে পারলাম যে আমার স্কুল কলেজ লেভেলে বিতর্ক করার যেই জায়গাটা বা যেই গ্রাউন্ডটা সেটা অনেকটা সীমিত ছিল। আমাকে আমার স্কুল লেভেলেই বিতর্ক করতে হচ্ছে, আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে বিতর্ক করতে হচ্ছে, ক্লাসমেটদের সাথে। কলেজের ক্ষেত্রেও অনেকটা সেম, যে ন্যাশনাল টুর্নামেন্ট গুলা ছাড়া আমার আসলে ক্লাবের বাইরে গিয়ে বিতর্ক প্র্যাকটিস করার জায়গাটা থাকছে না। কিন্তু আমি যখন মানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতে জয়েন করি, এখানে আসার পরে আমি মানে যেটা দেখতে পারি, যেটা উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে যে ডিউডিএস এর ডিবেট কালচার বা ডিবেট প্র্যাকটিসের জায়গাটা আসলে বিশাল বড়। 18টা হল আছে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং 18টা হলে 18টা হল বিতর্ক ক্লাব আছে। এবং এই 18টা হল বিতর্ক ক্লাব আলাদাভাবে তারপর বিতর্কের কার্যক্রম গুলা চালায়। মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা হল বিতর্ক ক্লাবে আলাদা করে বিতর্কের সেশন গুলা হচ্ছে। প্রত্যেক হল বিতর্ক ক্লাব প্রত্যেক বছর নিজেরা আলাদা করে হল বিতর্ক ক্লাবের উদ্যোগেই ন্যাশনাল ইভেন্ট গুলো অ্যারেঞ্জ করতেছে, জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতাগুলো তৈরি করছে। পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা করে ডিপার্টমেন্টাল ক্লাব গুলাও এক্সিস্ট করে, ডিবেট ক্লাব গুলা। এবং এই প্রত্যেকটা ডিবেট ক্লাব, আপনি এটাকে হল ক্লাব বলেন, আপনি ডিপার্টমেন্টাল ক্লাব বলেন না কেন, প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা স্টুডেন্ট কানেক্টেড হতে পারে। যেমন আমি একই সাথে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির একজন ডিবেটার, একই সাথে মানে আমি হচ্ছে শেখ মুজিবুর রহমান হলে থাকি, আমি আমার হল ক্লাব যেটা আছে অ্যাসেম্বলি অফ ডিবেটার্স, আমি এখানে হচ্ছে প্রশিক্ষণ সম্পাদক হিসেবে আছি। পাশাপাশি আমি আমার ডিপার্টমেন্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ, মানে ওখানেও যে আইআরডিসি ডিবেট ক্লাব, আমার ডিপার্টমেন্টাল ডিবেট ক্লাব, আমি সেখানেও বিতর্ক করছি। তার মানে বিতর্ক করার জায়গা আর স্কোপ, এই গ্রাউন্ডটা অনেক বড় যখন আমি ঢাকা ইউনিভার্সিটি লেন্স থেকে আসলে বিতর্ক করার কথাটা বলি। পাশাপাশি কম্পিটিটিভ গ্রাউন্ডের কথা যদি বলি, মানে এইখানে আসলে আমার ডিবেটার ক্লাসমেট বা আমার ডিবেটার টিমমেট যেটাই বলি না কেন, অভাব নাই। মানে কম্পিটিশন আসলে অনেক বেশি। মানে আমি বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বাংলাদেশের ডিবেট সার্কিটের ভিতরে বেশ প্রেস্টিজিয়াস একটা জায়গায় আছে, এবং এইরকম এনভায়রনমেন্ট আমি কখনো আমার পার্সোনাল লাইফে কোনো জায়গায় দেখি নাই। বড় একটা ব্রড এনভায়রনমেন্টের সাথে পরিচিত হলাম, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, এবং তার আন্ডারে বা তার সাথে সাথে যে ঢাকা ইউনিভার্সিটি হলের যে বিতর্ক ক্লাবগুলো বা ডিপার্টমেন্টাল যে বিতর্ক ক্লাবগুলো, এরাও যে খুব একটা কম যায় না, সেটাও আমরা জানতে পারলাম। আচ্ছা রাকিব ভাই, এখন এবার একটু আপনার ট্রফি ক্যাবিনেটের দিকে তাকাই। আপনার কম্পিটিশন আর কি গ্রাফটা কিন্তু দেখার মতো আসলে। 2021 সালে আপনি সিসিপিসি ন্যাশনালে রানার আপ করলেন, 2022 সালে এসএসসিডিসি ন্যাশনালেও রানার আপ, আর 2023 সালে গিয়ে ফাইনালি আপনি চ্যাম্পিয়ন হলেন ইওআই ন্যাশনালে, এবং আরো আছে হয়তো আমরা সেটা জানি না। তবে লুকিং এট দিস ইনক্রেডিবল আর্ক, দুইবার রানার আপ হওয়া আর ফাইনালি ওই চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে নিয়ে ছোঁয়ার মাঝখানে আপনার ভিতরে ঠিক কি পরিবর্তনটা এসেছে? আমি আসলে ছোটবেলা থেকে খুবই আন্ডার প্রিভিলেজ একটা স্কুল ক্লাব থেকে বিলং করছি, তো মানে আমাদের ফ্যাসিলিটিস এর বেশ অভাব ছিল। মানে ঢাকার যে বড় বড় ইনস্টিটিউশন গুলো ছিল, তাদের ডিবেট ক্লাবের সাথে আমাদের মানে কম্পিটিটিভ গ্রাউন্ডে বেশ পরিমাণে কষ্টসাধ্য ছিল আমাদের জন্য এখানে সার্ভাইভ করা, এখান থেকে আসলে ট্রফি বের করে নিয়ে আসা, টুর্নামেন্ট গুলোতে বা ন্যাশনাল গুলোতে আসলে ওই অ্যাচিভমেন্টটা এনশিওর করা। তো আমি আসলে আমার জীবনে যতটা না বেশি বিতর্ক করছি, আমি বলবো তার থেকে বেশি বিতর্ক আমি হারছি। মানে আমার বিতর্কে হারের সংখ্যা অনেক বেশি, কারণ ওই যে আন্ডার প্রিভিলেজ একটা জায়গা থেকে আসলে বিতর্ক করা হয়েছে। আমি 2016 সাল থেকে বিতর্ক শুরু করলেও আমার জীবনের প্রথম ফাইনালটা আমি করি 2021 সালে, মানে 5 বছর। মানে এই 5 বছর আমাকে আসলে হারতে হারতে এবং শিখতে শিখতে একটা 5টা বছরের আমার সময় আমার জীবনে গেছে। এরপরে যখন আমি প্রথম রানার আপ হইলাম সিসিপিসি তে, চিটাগাং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ন্যাশনাল ছিল সেখানে 2021 সালে, আমার এসএসসি এর একদম ঠিক পর মুহূর্তের একটা সময়। মানে ওখানে যাওয়ার পর প্রথম ফাইনাল করলাম, রানার আপ করলাম, এবং তখন আমি মনে হলো যে আসলে স্বর্গের দ্বার প্রান্তে এসে মনে হয় কেউ দরজাটা লাগিয়ে দিল, এরকম একটা অনুভূতি ফিল হওয়া। বাট তখন আসলে নিজের মনে আসলে অতটুকু আশা নতুন করে তৈরি হলো যে আচ্ছা, এতদিন পরে অ্যাটলিস্ট ফাইনাল একটা বিতর্কে আমি আসতে পারলাম, মানে এত দূর আসতে পারলাম, আমি চেষ্টা করলে হয়তো আরো পারবো। এরপরে গিয়ে কলেজ লাইফে যখন আমি রাজু কলেজ ডিবেট ক্লাবে অংশগ্রহণ করলাম, সেখানে আমার টিমমেট ছিল আল নাহিন। নাহিন আমার রাজু কলেজ ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট, সে বর্তমানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ডিবেট করতেছে। আমার টিমমেট ছিল কলেজ ক্লাবে। নাহিনের সাথে আমার প্রথম বিতর্ক হয়, এবং তখন ইওআই ন্যাশনালসে হচ্ছে আমরা ফাইনালে যাই। এবং ওইবার ফাইনালে যাওয়ার পর আমার মনে আছে আমি আমার টিমমেটকে বলছিলাম যে একবার আসলে স্বর্গের দ্বার প্রান্তে এসে ঘুরে গিয়েছি, আর যাব না, মানে এইবার ট্রফি, আমার চ্যাম্পিয়নশিপের ট্রফি লাগবেই। তো তখন হচ্ছে যখন আমরা প্রথমবার চ্যাম্পিয়ন হলাম,
আমার মনে আছে যে ওই দিন আসলে মনে হচ্ছিল যে 6 বছরের একটা লম্বা সময় তারপরে আসে, মানে এসে এত দূর এসে তারপরে হচ্ছে আমি আমার ট্রফিটা পেলাম বা আসলে ওই অ্যাচিভমেন্টের জায়গা পর্যন্ত ছুতে পারা, এটা আসলে বিয়ন্ড ইমাজিনেশনের মতো একটা অনুভূতি আমার কাছে আর কি। তো ওই দিনকে তো প্রথম চ্যাম্পিয়নশিপের ট্রফি আসলে ক্যারি করা, আর প্রথম চ্যাম্পিয়নশিপের ট্রফিটা আসলে আমি মনে করবো যে কোনো বিতার্কিক হোক বা যে কোনো অ্যাথলেট যে কোনো যে যে জায়গাতে আসলে কাজ করছে না কেন, কোর কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড আছে না কেন, সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এবং এই অনুভূতিটা আপনাকে আসলে অনেক দূর যাওয়ার জন্য যে অনুপ্রেরণাটা, সেইটার বেস হিসেবে কাজ করে বলে আমি মনে করি। এবং হ্যাঁ, মানে ওই জায়গাটা এখন পর্যন্ত আমাকে অনেক বেশি সাপোর্ট দেয় বলে আমি বিশ্বাস করি। আপনি হচ্ছে ওই যে একটা ধরে রাখার যে বিষয়টা বা কনসিস্টেন্সি বা অ্যাডাপ্টিবিলিটি, যে আমি এই যে একটা খারাপ সিচুয়েশন গেল এটাকে অ্যাডাপ্ট করে নিয়ে আমি আরো সামনে আগাই গেলাম, এই অ্যাডাপ্টিবিলিটি ইজ দ্য কি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করা যায়, অনেক ডিবেটার স্কুল বা কলেজ লেভেলে খুব টিকে থাকে, অনেক নামডাক হয়, কিন্তু ইউনিভার্সিটিতে আসার পর তারা কেমন যেন হারিয়ে যায় বা প্লেটো করে। হ্যাঁ, তা আপনি কিন্তু স্কুল থেকে শুরু করে আজ অব্দি কন্টিনিউয়াসলি পারফর্ম করে যাচ্ছেন। সো what do you think that separates debaters who keep growing from those who like just go through the হারায় যায়? So what is the thing that separates you or the other who actually keep growing? অভিজিৎ, তোমার প্রশ্নগুলো আসলে খুবই ব্রডার সেন্সের প্রশ্ন, মানে খুব চিন্তা ভাবনা করে এবং খুব ভেতর থেকে করা প্রশ্নগুলো। হ্যাঁ, যারা আসলে রেগুলার বেসিসে বাংলাদেশি বিতর্ক সার্কিটের সাথে কানেক্টেড আছে তারা এই ব্যাপারটাকে খুব রিলেট করতে পারবে। হ্যাঁ, মানে আমিও আমার লাইফে দেখা আসলে অনেক সিনিয়র, যাকে আমি স্কুল ক্লাবের সময় সিনিয়র হিসেবে পাইছিলাম, আমি ইউনিভার্সিটি লাইফে যাওয়ার পরে ওই স্কুল ক্লাবের সিনিয়রকে আমি আর দেখি নাই যদি কন্টিনিউ করছে। কলেজ ক্লাবের ক্ষেত্রেও সেম, মানে এটা হয়। বাট যদি বলি, এটার পেছনে আসলে অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত একটা কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে জীবনে যতটা সময় অতিক্রম করি আমাদের লাইফে চ্যালেঞ্জেস এর পরিমাণগুলো আসলে বাড়তে শুরু করে। এবং একটা সময় গিয়ে আমি আসলে স্কুল লাইফে ডিবেট করেছি, কলেজ লাইফে ডিবেট করেছি, বাট ইউনিভার্সিটি লাইফে গিয়ে আমার পার্সোনাল লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, আমার প্রফেশনাল লাইফে হতে পারে অনেক বেশি পরিমাণে চ্যালেঞ্জেস আসা শুরু করেছে। এক্সাক্ট ওই মোমেন্টে হয়তো বা অনেকে আসলে ওই সময়টা বা ওই আগ্রহটা বা ওই ধৈর্য শক্তিটা আসলে মেনটেন করতে পারে না, যে তারপরেও আমি এখন আসলে ডিবেটে সময় দিব এতগুলো কাজ থাকার পরেও। এটা অনেকের ক্ষেত্রে হয় না, এটা একটা কারণ হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে বিতর্ক শুধুমাত্র শেখার জায়গা হিসেবেই থেকে যায়, এটা অনেকের ক্ষেত্রে। এবং আমি আসলে সবার চিন্তা ভাবনাটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করি। প্রত্যেকটা মানুষের থট প্রসেসটা ডিফারেন্ট হতেই পারে। এক্সাক্ট এই জায়গা থেকে অনেকের ক্ষেত্রে এটা হয়, মানে থিংকিং প্রসেস বা থট প্রসেসটা এরকম হয় যে আমি আসলে বিতর্ক থেকে শুধুমাত্র শিখবো, কিছু স্পেসিফিক জিনিস আমি শিখবো, আমি কথা বলা শিখবো, আমি আসলে চিন্তা ভাবনা করতে পারাটাকে আমি শিখবো, বা আমি আসলে যে কোনো মোমেন্টে আমি আমার উপস্থিত বুদ্ধিটা কিভাবে কাজে লাগাইতে সেটা আমি শিখবো। এবং এটা শেখার পরে আমার আসলে জায়গা থেকে নেওয়ার আসলে খুব একটা বেশি কিছু থাকবে না। এবং অনেকে আসলে এই জায়গা পর্যন্ত থেকেই তারপরে এই জায়গা থেকে বের হয়ে যায়। তারা মনে করে যে বিতর্ক থেকে যতটুকু পাওয়ার ছিল ততটুকু তারা পেয়ে গেছে, এবং এরপরে তারা আসলে কন্টিনিউ করতে পারে না। হতে পারে, সেটাও হতে পারে। বাট হ্যাঁ, মানে আমরা এরকম অনেক জায়গায় দেখতে পারি যে একটা স্পেসিফিক সময় পরে আসলে কেউ আর বিতর্কে আসলে এরকম সময়টা দিয়ে উঠতে পারে না। ভাই, এটা আসলে সবার ক্ষেত্রেই হয়, শুধু যে বিতর্ক এমন না, অন্যান্য যে আর্টস গুলো আছে যেমন পেইন্টিং হতে পারে, সিঙ্গিং হতে পারে, বা আরো যেগুলোর কথা আমরা জানি, ডিবেটই না শুধু, আসলে এই ধরনের যত স্কিল বেস জিনিসপত্র গুলো আছে সবকিছু থেকেই কিন্তু আসলে মানুষ দেখা যায় অন্যান্য কাজের প্রায়োরিটির উপর কারণে, অন্যান্য প্রায়োরিটির কারণে তারা আসলে থাকতে পারে না, বা তারা হয়তো যাতে তাদের যে ডিজায়ার টার্গেটটা ছিল সেটা হয়তো ফুলফিল করে ফেলে, তো সেজন্য সেখানে থাকে না। আচ্ছা, তো এটা তো বুঝলাম। তো আরেকটা কথা জিজ্ঞেস করি ভাই, সেটা হচ্ছে এত এত মেমোরেবল যে রাউন্ড, এত এত ট্রফি টাইটেল, এত এত কম্পিটিশন, তো এত এত ফেইলার, হ্যাঁ, তো এমন কোন নির্দিষ্ট ডিবেট রাউন্ড কি আছে সেটা জয় হতে পারে বা পরাজয় যে কোনো কিছু হতে পারে,
যেটা আপনি এখনো মানে প্রায়ই ভাবেন, মানে হোয়াট ইজ দ্যাট স্টিল স্টে উইথ ইউ, হোয়াট ইজ দ্যাট থিং? আহ, খুবই ট্রিকি একটা কোশ্চেন। হ্যাঁ, মানে এরকম আসলে অনেক মুহূর্তই আছে আমাদের জন্য, যে স্পেসিফিক কোন একটা ডিবেট রাউন্ড, এবং এই ডিবেট রাউন্ড আসলে মনে রাখার মতো, মানে এরকম অনেক রাউন্ডে আছে, বাট স্পেসিফিক ওয়েতে যদি আমি একটু বলি, এরকম কোন একটা রাউন্ডের কথা আহ, আমার এসএসসি পরীক্ষার পরে আমার মনে আছে শফিউদ্দিন সরকার একাডেমিক কলেজ ডিবেট ক্লাবে আমি তখন বিতর্ক করি। আহ, প্রায় 2 মাসের মতো আমার হাতে আর সময় আছে, এরপর আমি স্কুল থেকে বের হয়ে যাব, নতুন কলেজে উঠবো। তো ওই 2 মাসে হচ্ছে আমি খুব চিন্তা ভাবনা করলাম যে আমার স্কুল ক্লাবে তো খুব একটা আহামরি অ্যাচিভমেন্ট নাই, খুব বেশি একটা কিছু আমি বের করতে পারি নাই। তো তখন হচ্ছে হুট করে আমার একটা ফ্রেন্ড, আমার টিমমেট, আমাকে হচ্ছে নক করলো যে দোস্ত, একটা টুর্নামেন্ট আছে চিটাগাং এ, আহ, চিটাগাং ক্যান্টনের পাবলিক স্কুলে। একটা কাজ করি, এসএসসি পরীক্ষা তো মাত্র দিলাম, হাতে সময় আছে, চল ঘুরে আসি, ডিবেটটাও করে ফেললাম। আমি ওকে তখন বলতেছিলাম যে মানে মাত্র এসএসসি পরীক্ষাটা শেষ হয়েছে, একটু ঘোরাফেরা করি, এখন ডিবেট না যাই। তো আমাকে বলতেছিল যে ট্যুর আর ন্যাশনালস একসাথে হয়ে যাবে, সমস্যা তো নাই, প্রথম 2 দিন ঘুরবো, পরের দিন যে টুর্নামেন্ট করবো। তো ঠিক যেভাবে প্ল্যান হলো, আমরা প্রথমে 2 দিন ঘুরলাম, সীতাকুণ্ড, চিটাগাং, পতেঙ্গা, খুব ঘোরাফেরা করলাম। জীবনের প্রথম ঢাকার বাইরের ফ্রেন্ডদের সাথে একটা ট্যুরে বের হইলাম। এন্ড দেন হচ্ছে থার্ড দিন হচ্ছে আমরা ন্যাশনালে গেলাম। যেদিনকে ন্যাশনালে গেলাম ওদিনকে আমরা প্রচুর টায়ার্ড, মানে 2 দিন আমরা ট্যুর মাত্র শেষ করছি, ঠিক মতো ঘুমাই নাই রাতে, প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছি। তো আমরা বলতেছিলাম যে মানে ঢাকার বাইরে প্রথম টুর্নামেন্ট করতে আসলাম, ন্যাশনালস করতে আসলাম, ঘোরাফেরা করে মানে আহ, কিছুই এখানে করা সম্ভব হবে না, আমরা হয়তো বা আসলে মানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত হয়তো বা যাইতে পারবো না। তো তখন হচ্ছে আমার 2টা ফ্রেন্ড, আমার স্কুলের টিমমেট আনান আর উমিদ, আমি ওদের কথা আসলে সব জায়গাতে খুব বলার চেষ্টা করি। ওরা হচ্ছে আমাকে বললো যে আচ্ছা মানে দেখি কতটুকু করা যায়। তো করতে করতে দেখলাম যে কিভাবে কিভাবে যেন হচ্ছে 4টা প্রিলিমিনারি রাউন্ড শেষ করার পরে ব্রেক করলাম, কোয়ার্টার ফাইনালে উঠলাম। কোয়ার্টার ফাইনালে ওঠার পরে বলতেছিলাম যে হ্যাঁ এবার হেরে যাবো, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো রকমে আসছি, এরপরে শেষ। তখন আমাদের ধান্দা ছিল একটাই, যে ডিবেটটা শেষ হবে, তাড়াতাড়ি বাসায় যেয়ে ঘুমাবো, আর কোনো কাজ নাই। তো কোয়ার্টার ফাইনালে দেখলাম কোনো রকমে কেন কিভাবে যেন জিতে গেলাম। তারপরে গেলাম সেমিফাইনালে। সেমিফাইনালে যাওয়ার পরে মানে এমন একটা দলের সাথে আসলে সামনাসামনি হইলাম, যেই দলের কাছে আমরা প্রিলিমিনারি রাউন্ডে একবার হেরে গিয়েছিলাম। এবং ওই টিমটাকে পাওয়ার পরে তখন একটু মনে হচ্ছিল যে এদের কাছে তো একবার হারছি, কিন্তু আর হারতে পারবো না। মানে ওই যে নিজের ভিতরে একটা রিভেঞ্জ মেন্টালিটি, যে এদের কাছে একবার হেরে আসছে, এদেরকে সেমিফাইনালে যেমনি হোক হারাই, তারপরে ফাইনালে উঠবো। সেমিফাইনালে মনে আছে মানে নতুন করে একটা শক্তি পাওয়া, মানে ওই টিমটাকে আবার পেয়ে। তো যখন হচ্ছে সেমিফাইনাল রাউন্ডটা করলাম, মানে আমরা 3জন বিতর্কিকের ভিতরে 3জনই মানে আমরা মনে হয় না জীবনে কখনো এইরকম উদ্যম নিয়ে বিতর্ক করছি এর আগে কোনো একটা রাউন্ডে। মানে আমরা ওই বিতর্ক শেষে মানে একদম বিতর্কে আমাদের স্পিচ মিনিট মানে 5 মিনিটের স্পিচ শেষ হওয়ার পরে আমরা বুঝে গিয়েছিলাম যে এই বিতর্ক হারানোর সাধ্য কারো নাই, মানে এই বিতর্ক আমরা কোনোভাবে হারতে পারবো না। জাজমেন্ট আসার আগে আমরা বুঝে গিয়েছিলাম যে বিতর্কটা আমরা জিতি, এবং ওই বিতর্কে আসলে আমরা জিতি, জেতার পর আসলে ফাইনাল রাউন্ডে উঠি। এবং ওই বিতর্কটা আমি বলবো আমার লাইফে আসলে মনে রাখার মতো একটা বিতর্ক, যেটা আমি আসলে কখনো ভুলতে পারবো না কখনো। বুঝতে পেরেছি ভাই, আমারও ভালো লাগলো গল্পটা শুনে। এই যে একটা উদ্যম, যে একটা শক্তি, সেটা যেটা থেকে আসুক না কেন, এই যে শক্তি জীবনের রিয়েল লাইফের যে প্রবলেম গুলো সেই সলভ করার জন্য কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারি যে আমাদের এই যে একটা মন থেকে শক্তিটা আসতেছে। হ্যাঁ, তো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস যার জন্য আমরা কাজ করি। আর এই কানেকশনটাই তৈরি করার চেষ্টা করছি করো। আমরা করতে বিশ্বাস করি যে কোনো বড় পরিবর্তনই একা আনা সম্ভব নয়। আমাদের কমিউনিকেশন এন্ড আউটরিচ ডিপার্টমেন্টের মূল কাজই হলো বিভিন্ন সেক্টরের তরুণদের, যেমন আজকে আমাদের সাথে রাকিব ভাই আছেন, তাদের একসুত হয়ে গাঁথা, এবং আমাদের বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এবং গ্রাসরুট প্রজেক্টের মাধ্যমে চেষ্টা করছি এমন এক ঝাঁক লিডার তৈরি করতে যারা কেবল আর্গুমেন্ট করবে না, বরং মাঠ পর্যায়ে নেমে সমস্যার সমাধান করবে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার একজন প্রফেশনাল, এবং আপনি যদি সমাজ পরিবর্তনের এই মিছিলে আমাদের সহযাত্রী হতে চান, তাহলে করোর এই ভলান্টিয়ার নেটওয়ার্কে যুক্ত হতে পারেন। আপনার একটা ছোট্ট কন্ট্রিবিউশন বা আইডিয়াও কিন্তু আমাদের গ্রাসরুট লেভেলের প্রজেক্ট গুলোকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারে। আমাদের সাথে যোগাযোগের সব ডিটেইলস পডকাস্টের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অডিয়েন্স প্লিজ আপনারা চেক করবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আসুন আমরা সবাই মিলে পরিবর্তনের কণ্ঠস্বর বা ভয়েসেস অফ চেঞ্জ হয়ে উঠি। আচ্ছা, আবার ফিরে আসি রাকিব ভাইয়ের কাছে। তো রাকিব ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে
পাবলিক স্পিকিং এর কনফিডেন্স গ্যাপটা কিন্তু আসলে একটা রিয়েল প্রবলেম। হ্যাঁ, যেটা আমরা করতেও কাজ করছি, কিন্তু এই যে কনফিডেন্স গ্যাপটা কিন্তু একটা রিয়েল প্রবলেম। অনেকের মাথায় হয়তো চমৎকার আইডিয়া বা লজিক আছে, কিন্তু অডিয়েন্সের সামনে দাঁড়ালেই তারা ফ্রিজ হয়ে যায়, কথা আটকে যায়। এই কনফিডেন্স গ্যাপে থাকা স্টুডেন্টদের আপনি কিভাবে পুশ করবেন, বা আপনার তাদের প্রতি একটা যদি কোনো অ্যাডভাইস থাকতো? মানে সময় উপযোগী একটা প্রশ্ন অভিজিৎ তোমার পক্ষ থেকে। কনফিডেন্স এই জিনিসটা আসলে দরকার আমাদের সবার। মানে আমরা স্কুল লাইফে, কলেজ লাইফে অথবা ইউনিভার্সিটি লাইফে, মানে সোজা হিসাবে পুরো স্টুডেন্ট লাইফের ভিতরে আমাদের অনেকের ভিতরে আসলে এই কনফিডেন্সের ঘাটতিটা থেকে যায়, যেই ঘাটতির কারণে আমরা আসলে ওপেন স্পেসে সবার সামনে কথা বলতে পারি না। সেটা হতে পারে ক্লাসরুমে সবার সামনে আমরা প্রেজেন্টেশন দিতে গেলে থতমত খেয়ে যাই, হতে পারে কোন একটা কনফারেন্সে সবার সামনে একটা কোশ্চেন করতেও আমরা আসলে ভয় পাই, যে মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে কিনা, আমি ঠিকমতো কথা বলতে পারছি কিনা। এই যে একটা ইতস্ততা বোধ, এটা আসলে ওই যে কনফিডেন্সের জায়গা থেকে যে ভয়ের জায়গা সেটা তৈরি করে। বাস্তব সত্য কথা হচ্ছে, স্টুডেন্ট লাইফ থেকে আমরা যখন বের হব, মানে পৃথিবীতে কখনো না কখনো প্রফেশনাল লাইফে আমাদেরকে আসলে কনফিডেন্স নিয়েই আগাইতে হবে। আমাকে কখনো না কখনো, যেই জব সেক্টরে আমি যাই না কেন, যেই চাকরি ক্ষেত্রে আমি যাই না কেন, অথবা আমি কখনো যদি কোনো বিজনেসও স্টার্ট করি, কোনো স্টার্টআপেও যাই, মানে আমাকে মানুষের সামনে দাঁড়াইতে হবেই। আমাকে, আপনাকে, প্রত্যেকটা মানুষকে আসলে সবার সামনে আসলে নিজেকে এক্সপ্রেস করতেই হবে। তো এই জায়গাটা আসলে কনফিডেন্স, এই জিনিসটা আসলে কোনো প্রকার অল্টারনেট বলে কিছু নাই। মানে রিয়েল ওয়ার্ল্ড এর ভিতরে কনফিডেন্স জিনিসটা আপনাকে লাগবে। এখন কথা হচ্ছে, আমি এটাকে গ্রো করব কিভাবে? মানে আমরা যে ভয়টা পাই বা যে ভয়ের জায়গাটা থাকে, ভয়টা আমি দূর করব কিভাবে? প্রথম কথা হচ্ছে, ভয় থাকাটা স্বাভাবিক। মানে যদি কখনো কোনো মানুষ তার মনে হয় যে না, আমার নিজের চিন্তা ভাবনার ভিতরে অনেক আইডিয়া আসলে মানে প্রস্ফুটিত অবস্থায় আছে, আমি আসলে অনেক কিছু চিন্তা করতে পারছি, কিন্তু আমি আসলে ভয় পাই কথা বলতে, আমি আসলে এক্সপ্রেস করতে ভয় পাই, এই জিনিসটা হওয়াটা খুবই স্বাভাবিক। মানে এই জিনিসটা হওয়াটা আসলে কখনো অস্বাভাবিক বলে আমি কিছু মনে করবো না। কিন্তু অস্বাভাবিক হচ্ছে এই জিনিসটা থেকে বের না হতে পারা, অথবা বের হওয়ার চেষ্টাটুকু না করা। চেষ্টা আমরা কিভাবে করতে পারি? মানে আমরা যখন ছোটবেলা থেকে বিতর্ক শুরু করি, তখন আমাদের সিনিয়ররা আমাদেরকে খুব সুন্দর একটা উদাহরণ দিত। সেটা হচ্ছে যে, তুমি যদি কখনো কথা বলতে ভয় পাও, 5 মিনিট স্পিচ দিতে ভয় পাও, তুমি আয়নায় নিজের সামনে দাঁড়াবা এবং তুমি নিজের দিকে তাকায় 5 মিনিটের স্পিচ দিবা। তুমি যদি কখনো দেখো যে তুমি টানা 5 মিনিট ওই আয়নায় নিজের দিকে তাকায় স্পিচ দিতে পারতেছো, তাহলে হয়তো তুমি বুঝবা যে না, তুমি অনেকটা ডেভেলপ করতে পারতেছো। আয়নায় 5 মিনিট তাকায় স্পিচ দেওয়ার ব্যাপারটা, এই স্ট্র্যাটেজিটা মানে খুব একটা ভালো স্ট্র্যাটেজি আমি বলবো না, কিন্তু মানে এইটার মেইন ইনসেনটিভ বা এইটা আসলে আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করে, সেটা হচ্ছে যে মানুষের চোখের দিকে তাকায় কথা বলতে পারাটা, এটা আপনি আসলে কখনো একদিনে পারবেন না, প্রথম বসায় কখনো পারবেন না। কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি একবারে না হোক, 2বারে না হোক, 3বারে না হোক, 4 থেকে 5বার বা একটা স্পেসিফিক সময় পরে আপনি ঠিক আসলে কনফিডেন্সটা জেনারেট করতে পারবেন। আমার জীবনে দেখা অনেক অনেক ভালো বিতার্কিক, অনেক ভালো বিতার্কিক, মানে আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না। এইরকম ভালো বিতার্কিকদের কাছে মানে আপনি যদি কখনো স্টোরিগুলা মানে গ্যাদার করতে চান, আপনি এরকম অনেক স্টোরি পাবেন যে এই এত ভালো বিতার্কিকরা, এত ভালো পাবলিক স্পিকাররা, তারা জীবনের ফার্স্ট প্লেসে ঠিকমতো কথা বলতে পারতো না। কথা বলতে গেলে আসলে গলা আটকায় যেত। মানুষের চোখের সামনে মানে মানুষের চোখের দিকে তাকালে, অডিয়েন্সের চোখের দিকে তাকালে আসলে ভয়ের নিজের ভিতর থেকে ওই কথাটা আসলে বের হতো না। আমি যেটা বলতে চাচ্ছি ওইটা আমার পেটের ভিতরেই থেকে যাচ্ছে। মানে এই স্টোরিটা ঠিক যেরকম মানে কমন স্টুডেন্টদের ভিতরে থাকে, এই স্টোরিটা ভালো বিতার্কিক আপনি বলেন, ভালো পাবলিক স্পিকার আপনি বলেন, সবার ভিতরে এই মানে ইন্ট্রোভার্ট যে ক্যারেক্টারটা, সেটা কোনো না কোনো একটা সময় হোল্ড করতো। আপনি এটাকে কাটাবেন কিভাবে? আপনাকে জাস্ট কিচ্ছু না, একটু চেষ্টা করতে হবে, এবং এই চেষ্টাটা দমে গেলে হবে না। দমে গেলে আপনি কখনোই পারবেন না। আপনি একবারে পারেন নাই, বাট আপনি যখন সেকেন্ড বার যাবেন না, ওই জায়গাটাতে আপনি স্টপ হয়ে যাচ্ছেন। ওই জায়গাটাতেই আপনার যে একটা সম্ভাব্যতার জায়গা ছিল, সেই জায়গাটা থেমে যাচ্ছে। কিন্তু আপনি যখন বারবার চেষ্টা করবেন, আপনি প্রতিবার নিজে উপলব্ধি করতে পারবেন যে আগের বারের থেকে আপনি বেটার করতে পারছেন। মানে আপনার ডেভেলপমেন্টটা আপনি নিজেই আসলে উপলব্ধি করতে পারবেন যখন আপনি বারবার চেষ্টা করতে পারবেন। তো যেই কথাটা হচ্ছে অভিজিৎ, তুমি একদম প্রথম থেকেই বললে কনসিস্টেন্সি, মানে আমি বলবো এই কনসিস্টেন্সির উপর আসলে পৃথিবীতে কিছু নাই। মানে এই জিনিসটাই আত্মবিশ্বাস, কনফিডেন্স সব জায়গাতেই হচ্ছে আমাদেরকে হেল্প করবে মানে এই ইস্যুগুলোকে ওভারকাম করার জন্য। হচ্ছে আমাদের বারবার ট্রাই করতে হবে, যতবারই ফেল করে না কেন। আমরা তো আপনার থেকে শুনলাম অনেকবার এমন হয়েছে যে আপনারা ডিবেটে হয়তো জেতেননি,
বা শেষ পর্যন্ত যায় হয়তো স্বর্গের যে দুয়ার সেটা ছুঁয়ে আসতে পারেন নাই, সেটা সামন থেকে ঘুরে আসতে হয়েছে। তো তারপরে আপনার ট্রাই করে গেছেন এবং এখনো ট্রাই করতেছেন, সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো হ্যাঁ, আমারও মনে হয় তাই যে আসলে কনসিস্টেন্সিটা অনেক ইম্পর্টেন্ট। তো ভাই, কনসিস্টেন্সি তো ইম্পর্টেন্ট বুঝলাম, তবে এই কনসিস্টেন্সির কথায় আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আসলে বাংলাদেশের যে স্টুডেন্ট ক্লাব, হ্যাঁ, এদের একটা বড় ক্রাইসিস হলো খুব লিমিটেড রিসোর্স এবং প্রতি বছর মেম্বারদের হাই টার্নওভার, মানে সেশন শেষ হলে সিনিয়ররা চলে যায়। তো অ্যাজ অ্যান অ্যাডভাইজার অফ এ ডিবেট ক্লাব, একটা ক্লাবের ইনস্টিটিউশনাল মেমোরি বা ধারাবাহিকতা ধরে রাখতে আপনি কিভাবে হেল্প করেন, মানে যাতে ওই যে কনসিস্টেন্সিটা থাকে ওই ক্লাবে এবং যাতে নতুন কমিটি আসলে ক্লাবটা জিরো থেকে না শুরু হয়? খুবই প্রফেশনাল গ্রাউন্ড থেকে আসলে করা একটা প্রশ্ন। বিতর্কের বাইরে যে এটা যে কোনো ক্লাবের ক্ষেত্রে আসলে সত্য। অভিজিৎ, তুমি যে কথাটা বললে, সেটা ডিবেট ক্লাব হোক, কালচারাল ক্লাব হোক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হোক, যে রকমের ক্লাবই হোক না কেন, প্রত্যেকটা ক্লাবের ক্ষেত্রে আসলে এই উত্তর বা এই প্রশ্নের উত্তরটা সমান মর্যাদা রাখবে বলে আমি মনে করি। একটা ক্লাবকে আসলে কনসিস্টেন্টলি ডেভেলপ করার জন্য, মানে ক্লাবের ডেভেলপমেন্টটা যাতে কোনো একটা সীমিত সময়ের জন্য না হয়, রাদার এটা যাতে হচ্ছে সময়ের সাথে কি বলবো এটাকে, মানে ঠিক সমানুপাতিক হারে যাতে হচ্ছে ক্লাবের ডেভেলপমেন্টটা বাড়তে থাকে, সেটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাবের রুটটাকে স্ট্রং করা। ক্লাবের রুটটাকে আমি কিভাবে স্ট্রং করব? ক্লাবের রুট আপনি স্ট্রং করবেন যে আপনার ক্লাবে প্রত্যেক বছর যে জুনিয়র মেম্বার গুলা আসছে, মানে একদম ছোট যে মানে স্টুডেন্টরা আসছে, মানে হতে পারে যে আপনি একটা স্কুল ক্লাব চালান, স্কুল ক্লাবে হতে পারে এসএসসি পর্যন্ত আপনাদের হচ্ছে একাডেমিক স্কোপটা থাকে, এসএসসি পরে স্টুডেন্টরা বের হয়ে যায়। মানে আপনি এসএসসি লেভেলের যখন একটা ক্লাব মেম্বার হচ্ছেন, আপনার ওই স্কুল ক্লাবে যখন ক্লাস 6 এর একটা মেম্বার ঢুকছে, ক্লাস 6 এর ওই মেম্বারটাকে একদম রুট লেভেল থেকেই এমন ভাবে নার্চার করতে হবে যে ওই ক্লাস 6 এর স্টুডেন্টরা যখন ক্লাস 8 এ উঠবে, সে যাতে তখন থেকেই আপনার ক্লাবের স্ট্রং হোল্ডের জায়গাটায় একটা বড় স্টেক হয়ে যায়। তাহলে যে জিনিসটা হবে যে আমরা তো আসলে একটা স্পেসিফিক সময় পর আমরা সবাই ক্লাব থেকে বের হয়ে যাই, আমরা হচ্ছে অ্যালামনাই হয়ে যাই, প্রাক্তন হয়ে যাই। বাট এই যে আমরা ক্লাব থেকে বের হয়ে গেলেও আমরা যে নেক্সট জেনারেশনটা তৈরি করতে পারছি প্রপারলি, এই নেক্সট জেনারেশনটাই আসলে ক্লাবের যেই অ্যাচিভমেন্টের ধারাটা, ক্লাবের যে প্রসপারিটি, সেটাকে আসলে মানে এই সমানুপাতিক হারে আসলে এগিয়ে নিয়ে যেতে থাকে। এবং এইভাবে চলতে থাকলে একটা ক্লাবের আসলে কখনো ব্যাকফুটেড হওয়ার কোনো জায়গা থাকে না বলে আমি মনে করি। মানে এটা একটা চেইন সিস্টেমের মতো বলে আমার কাছে মনে হয়, যে আমি যাব এবং আমি আমার পরবর্তী জেনারেশনটাকে আসলে তৈরি করে দিয়ে যাব, যাতে ওরা আমার লিগেসিটাকে আসলে কন্টিনিউ করতে পারে। বুঝতে পেরেছি যে এটা হচ্ছে ক্লাবের ইন্টারনাল বিষয়গুলো, মানে ক্লাব একটা ইন্টারনালি নিজেদের মধ্যে কি করতে পারে যাতে হচ্ছে ক্লাবটা সচল থাকে, ভবিষ্যতেও অ্যালামনাইরা যাতে দেখতে পারে যে আসলে আমার যে ক্লাবটা ছিল, আমি যে ক্লাবে ছিলাম, একটা নস্টালজিয়া ফিল করতে পারে যে না, আমি যখন ছিলাম যেমন ছিল এখন আরো ভালো করতেছে, আরো বেশি ভালো করতেছে। তো এটা তো বুঝলাম যে একটা ক্লাব ইন্টারনালি কি করতে পারে। তবে ভাই, আমার একটা জিনিস আমার সামনে আসছে, সেটা আমি নিজেও দেখেছি, সেটা হচ্ছে আমাদের দেশীয় ডিবেট সার্কিটে ক্লাবগুলোর মধ্যে এক ধরনের রাইভালরি বা মানে ধরেন কোলাবোরেটিভ বনাম কম্পিটিটিভ ডাইনামিক্স দেখা যায়। আপনি এই রাইভালরিটাকে আসলে কিভাবে দেখেন, বিশেষ করে যখন আপনি নতুনদের ট্রেনিং দেওয়ার কথা বললেন এই বিষয়টা? রাইভালরিটাকে হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটা সাইড থেকেই দেখা যায়। আমি যদি হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে বলি, মানে আপনি যখনই কোনো না কোনো কম্পিটিটিভ গ্রাউন্ডে কিছু একটা করার চেষ্টা করবেন, সেটা বিতর্ক হোক, নাচ গান হোক, সেটা যে কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটিস, যে কোনো খেলাধুলার জায়গা হোক না কেন, মানে রাইভালরির সাথে সবসময় আপনার একটা কম্পিটিটিভনেসের জায়গা থাকবে, প্রতিদ্বন্দ্বিতার জায়গা থাকবে, একটা অ্যাগ্রেশনের জায়গা থাকবে, কিছু রিভেঞ্জ মেন্টালিটির গ্রাউন্ডও থাকবে, এটা স্বাভাবিক। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এইটা আসলে কোলাবোরেটিভ জায়গাটা নষ্ট করতেছে কিনা, মানে ঠিক যতক্ষণ না পর্যন্ত ডিবেট সার্কিটের ভিতরে এই রাইভালরিটা কোলাবোরেটিভ জায়গাটা নষ্ট না করে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই রাইভালরি আপনি পজিটিভ দৃষ্টিতে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যখন আসলে এই রাইভালরির ইম্প্যাক্ট বা এইটার ফলাফলটা আসলে মানে আপনার কোলাবোরেশনের জায়গাটায়, মানে প্রত্যেকটা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের বিতর্ক ক্লাবগুলো মিলে যখন হচ্ছে কিছু একটা করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়, কোলাবোরেশনটা যে জায়গায় ব্যর্থ হয়, এক্সাক্ট ওই জায়গায় যে প্রবলেমটা হবে, তখন দেখা যাবে যে একটা মানে ইউনিভার্সিটির সাথে আরেকটা ইউনিভার্সিটির ক্লাবের হইতে পারে কোনো একটা দ্বন্দ্বের জায়গা থাকছে। তখন ওই ইউনিভার্সিটি ক্লাব যদি কোনো একটা প্রতিযোগিতা আয়োজন করে, স্পেসিফিক ওই অন্য যে একটা ক্লাব আছে সেখান থেকে কোনো টিম যাবে না, মানে এই জায়গাগুলো যদি তৈরি হয় বা এইরকম সিচুয়েশন বা সিনারিও যদি আমাদের সামনে আসে, তাহলে যে জিনিসটা হবে যে ডিবেট সার্কিটের মধ্যে
আসলে অনেকগুলো পার্ট ক্রিয়েট হইতে শুরু করবে, এবং এই পার্ট ক্রিয়েট হওয়াটা কোলাবোরেশনের ব্যর্থতারই শিকার হবে, এবং এই জায়গাটা আসলে বিতর্ক সার্কিটের জন্য অনেক বেশি খারাপ। মানে এই রাইভালরির এই জায়গাটা অনেক বেশি খারাপ বলে আমি মনে করি। বাট আমরা আসলে চেষ্টা করি যাতে আসলে মানে বিতর্ক তো আসলে এরকম কোনো স্পোর্টস না যে মানে ক্লিয়ার মার্জিনে উইন বা ব্যালট শিটটা দেখা যায়। মানে জাজমেন্টেরও কিছু মেট্রিক থাকে। মানে আমার বা আপনার কাছে মনে হতে পারে যে বিতর্কটা হয়তো বা অমুক দল জিতে, কিন্তু আরেকটা চিন্তা ভাবনা, আরেকটা পার্সপেক্টিভ থেকে আসলে মানে অমুক দলটা হারতেও পারে। মানে কোনো ভ্যালিড বা জাজমেন্ট মেট্রিক যেটা আসলে আমাদের চোখের সামনে দেখা যায় না। ফুটবলের ভিতরে যেরকম মানে একটা দলের কাছে 1 গোল আর একটা দলের কাছে 0 গোল, যার কাছে 1 গোল সে জিতবে, এটা আসলে দৃশ্যমান আমরা দেখতে পারি, বাট বিতর্কের ক্ষেত্রে সেটা দেখা যায় না। তো এইরকম জায়গাতে আসলে মানে এইরকম রাইভালরির জায়গা যদি বলো, প্রতিদ্বন্দ্বিতার জায়গা যদি বলো, তারপরে আসলে কিছু প্রবলেম মাঝে মাঝে আমরা ফেস করি, বাট তারপরে আমরা চেষ্টা করি যতটা বেশি সম্ভব আসলে এগুলোকে মিটিগেট করার জন্য, এবং পুরো বিতর্ক সার্কিটে আসলে কোলাবোরেশন যাতে প্রপারলি ওয়ার্কআউট করে সেটাকে আসলে টিকিয়ে রাখার জন্য। বুঝতে পেরেছি ভাই। আমরা আসলে আমাদের পডকাস্টের একদম শেষ দিকে চলে আসছি। হয়তো 2-1টা কোশ্চেন করব। আমি আপনাকে একটু বেশি কোশ্চেন করছি কারণ আমারও আপনার কথাগুলো অনেক ভালো লাগতেছে। আমিও নতুন নতুন অনেক কিছু শিখলাম আজকে আসলে। তো শেষ প্রান্তের দিকে এসে যে কোশ্চেনটা আমি করব সেটা হচ্ছে, আচ্ছা বুঝলাম রাইভালরি যখন কোলাবোরেটিভ পার্টটাকে নষ্ট করতেছে না, দ্যাটস অল ভেরি গুড ফর দ্য ডিবেট সার্কিট। তো এমন অনেক স্টুডেন্ট আছে আমাদের অডিয়েন্সে যারা আসলে ধরেন স্কুল বা কলেজে ডিবেট ক্লাবে জয়েন করবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। হয়তো ভাবছে আমি তো গুছিয়ে কথা বলতে পারি না, বা স্টেজ ফিয়ার আছে, ট্রেনিং এর মাঠে গিয়ে আমি কি করব, আমার থেকে তো আরো অনেকে ভালো কথা বলবে, আমাকে তো নিবে না, সামথিং। তো আপনি আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রথম কথা হচ্ছে বেশি তোমাকে ধন্যবাদ, তোরকেও অনেক বেশি ধন্যবাদ। আসলে এই যে আমাদের ইয়াং জেনারেশন আছে তাদের ভিতরের যে স্পিরিট তো আসলে প্রত্যেকটা মানুষের ভিতরেই বিদ্যমান। পৃথিবীতে আসলে মানে একটা মানুষ যে আসলে রাস্তার ভিখারি বলি আমি যাদেরকে, বা আমরা যাদেরকে ভিখারি বলি, একদম বিত্তহীন যে মানুষগুলো, তাদের ভিতরেও কিন্তু স্পিরিট থাকে। প্রবলেমটা হচ্ছে এই স্পিরিটটাকে আমরা আসলে কখনো না নার্চার করতে পারি না। এই জন্য আমাদের মধ্যে আসলে অনেকে উঠে আসতে পারে, শুধুমাত্র যাদেরকে আসলে নার্চার করা গিয়েছে, যাদের স্পিরিটটাকে আসলে ওইভাবে কাজে লাগানো গিয়েছে, তারাই উঠে আসতে পারে। কিন্তু যে মানুষজনগুলোকে আসলে কখনো ওভাবে নার্চার করা হয় নাই, ওদেরকে কখনো ওই অপরচুনিটি দেওয়া হয় নাই, কারণ ওরা ওদের স্পিরিটটাকে কখনো ওইভাবে ফার্নিশ করতে পারে, এবং ওই মানুষগুলো শুধুমাত্র এই কারণে আসলে কখনো ওইভাবে উঠে আসতে পারে না। আমি আসলে কোরোকে অনেক বেশি ধন্যবাদ জানাবো যে মানে তারা হচ্ছে এরকম, মানে আপনারা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্মের জায়গা থেকে কাজ করছেন, যেন মানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে স্পিরিট গুলো থাকে, এই যে ট্যালেন্ট গুলো থাকে, এগুলাকে আসলে নার্চার করানো, ফার্নিশ করানো, এবং প্রপার একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যাতে প্রত্যেকটা অপরচুনিটিকে কাজে লাগানো যায়। মানে এই জিনিসটাকে আমি প্রচুর পরিমাণে অ্যাপ্রিসিয়েট করি, এবং অডিয়েন্স হিসেবে বা ভিউয়ার্স হিসেবে যারাই আছেন না কেন, আমি তাদেরকে আসলে অবশ্যই বলবো যে মানে কোনোর সাথে থাকার জন্য বা ব্যাপারগুলো সম্পর্কে জানার জন্য। প্রশ্নের উত্তরে যদি আসি, সেটা হচ্ছে প্রথম কথা, বিতর্ক ক্লাব বা যারা আসলে ভয় পায় অথবা যারা আসলে চিন্তা করছে যে আমি আসলে কখনো পারবো কি পারবো না, তাদের উদ্দেশ্যে কি বলা। প্রথম কথা হচ্ছে, যদি আমি কখনো এটা মনে করে থাকি যে জাস্ট বিকজ অফ আমার এখানে তো আসলে অনেক কম্পিটিটিভ গ্রাউন্ড, অনেক মানুষ এক্সিস্ট করছে যারা আসলে 6-7 বছর ধরে বিতর্ক করছে, আমি তো এখনো কিছুই পারি না, আমি এখন শুরু করে আসলে কিভাবে কি করব। সত্যি কথা বলতে আসলে মানে যেটা আমি বললাম যে বিতর্কে পৃথিবীতে কখনো কেউ বলতে পারবে না যে 100% বিতর্ক সে শিখে ফেলেছে। তার মানে যে 10 থেকে 12 বছর ধরেও বিতর্ক করে, তারও আসলে শেখার অনেক কিছু বাকি। তার মানে আমি যখন প্রথম থেকে শুরু করব, মানে ইটস অনলি অ্যাবাউট অফ টাইম যে আসলে আমি কতটুকু নিতে পারছি। আমার দেখা অনেক মানুষ আছে, আমি নিজে পার্সোনালি বিলিভ করি যে আমি 6 থেকে 7 বছর যেটা শিখছি, আমার নিজের পরিচিত একটা বিতার্কিক সে 2 থেকে 3 বছরে আমার থেকে অনেক বেশি কিছু শিখছে। এরকম উদাহরণ প্রতিনিয়ত আমাদের সামনে আছে। মানে ইট ডিপেন্ডস যে আমি আসলে ঠিক কতটুকু কাজ করছি। সময়, এটা শুধুমাত্র সময় বলতেই সীমাবদ্ধ। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আসলে ঠিক কতটুকু এফোর্ট দিচ্ছেন বা ডেডিকেশন দিচ্ছেন। মানে আপনার এফোর্ট বা ডেডিকেশন যদি প্রপার হয়,
আপনি 3 বছরে একটা মানুষ যতটুকু শিখে আপনি 1 বছর সেটা শিখতে পারেন। এবং গ্রাউন্ড যতটাই কম্পিটিটিভ হোক না কেন, মানে এই ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমি আসলে কখন এখানে উঠে দাঁড়াতে পারবো না। মানে এই গ্যারান্টিটা আসলে শুধু আমি না, যে কোনো বিতার্কিক অথবা যে কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে যে কোনো মানুষই আপনাকে বলবে যে মানে ভয়ের জন্য আসলে দমে যাওয়ার কিছু না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন বিতর্ক করি, মানে অনেকেই তো চিন্তা করে, অনেকে ফটোগ্রাফার হতে চায়, অনেকে ভালো ড্যান্সার হতে চায়, অনেকে হচ্ছে সিঙ্গার হতে চায়, আর্টিস্ট হতে চায়। মানে এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকে। সবাইকেই বিতর্ক করতে হবে এটা আমি কখনো বলবো না, বা বিতর্ক জিনিসটা সবার জন্য আমি সেটাও আসলে বলবো না। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে বিতর্ক শুধুমাত্র আপনাকে ওই 5 মিনিট পোডিয়ামে দাঁড়ায় বিতর্ক করতে হবে এটার মধ্যে সীমাবদ্ধ না। আমরা যখন বিতর্ক করি আমাদেরকে অনেক মোশনে বিতর্ক করতে হয়, অনেক ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে আমাদেরকে বিতর্ক করতে হয়, অনেক ফিলোসফিক্যাল জায়গা থেকে আমাদেরকে কথাবার্তা বলতে হয়, মানে ইকোনমিক গ্রাউন্ড, অনেক পার্সপেক্টিভ, অনেক সেক্টর নিয়ে আসলে আমরা চিন্তা ভাবনা করি, বিতর্ক করি, আলাপ আলোচনা করি। আপনি যখন বিতর্ক করবেন 5 মিনিট কথা বলার বাইরে, আপনি বিতর্ক করার জন্য যে একাডেমিক নলেজ গুলা, যে পড়াশোনাগুলো আপনি করেন, মানে এই নলেজ গুলা আপনার লাইফে অনেক হেল্প করবে। বিতর্কের বাইরে প্রত্যেকটা জায়গায় আপনাকে হেল্প করবে, আপনাকে চিন্তা করতে, একটা জায়গায় দাঁড়ায়, একটা আড্ডায় দাঁড়ায়, একটা কনফারেন্স, একটা পডকাস্ট, একটা সেমিনারে আসলে ইন্টেলেকচুয়াল মাইন্ডরা সব কথাবার্তা বলেন। তাদের কথাবার্তার একটা ধরন থাকে, আপনার সাথে তাদের কথাবার্তা শুনলে বুঝবেন যে না, এ মনে হয় আসলে কথা বলতে পারে। কেন, মানে একটা মানুষকে যখন আমরা দেখি খুব সুন্দর করে কথা বলে, আমরা প্রথমে প্রশ্ন করি যে মানে আপনি কি বিতার্কিক, বা আপনি কি কোনো পাবলিক স্পিকার, বা আপনি কি আসলে মিডিয়াতে কাজ করেন? মানে এটা বলার কারণ কি? কারণ আসলে কথা বলার যেই ধাঁচটা, এটা আসলে মানে সোল প্ল্যাটফর্ম হিসেবে আপনাকে বিতর্ক ক্লাব গুলা বা বিতর্কের সাথে যারা কাজ করে, কোনো মতো অর্গানাইজেশন যারা আসলে পাবলিক স্পিকিং এর কাজ করে, মানে এই প্ল্যাটফর্ম গুলো আসলে আপনাকে ওই জায়গাটা দিবে। তো কথা হচ্ছে যে আপনি বিতর্ক করেন অথবা না করেন, যে কোনো একটা বিতর্ক ক্লাব অথবা বিতর্কের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হওয়া আপনার জন্য এতটুকু জন্য হলেও দরকার, যাতে আপনি মানুষের সামনে এক কথা বলতে পারেন, এবং দুই হচ্ছে এই যে শিক্ষাগুলা, নলেজ গুলা, আসলে প্রত্যেকটা জায়গা থেকে চিন্তা করার যে ক্ষমতা, মানে এই চিন্তা শক্তিটাকে আসলে ব্রডার সেন্সে নিয়ে যাওয়ার জন্য আমি বলবো বিতর্কের সাথে প্ল্যাটফর্মে, যে কোনো একটা প্ল্যাটফর্মে কানেক্ট হওয়াটা মোস্টলি ইম্পর্টেন্ট। এবং কানেক্ট হওয়ার পরে কনসিস্টেন্ট আপনি হবেন, মানে এরপরে গিয়ে বাকি যে আউটপুটটা সেটা 100%-এর ভিতরে 100% আপনি পাবেন। মানে এইটা হচ্ছে মানে কি বলে এটাকে, মানে বাস্তব সত্য কথা যেটা জানতে পারলাম আসলে। এটাই আসলে যে সত্য কথা বললেন, বাস্তব সত্য কথা, সেটা হচ্ছে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, তবে আমার মনে হয় আমি সেটার আসল উত্তরটা পেয়ে গেছি, যে ডিবেটের আসলে আসল সার্থকতাটা কি, ডিবেটার যে একজন যে ডিবেট করে তার আসল এক্সপিরিয়েন্স বা তার মানে ইনার ফিলিংসটা আসলে কেমন হয়, সেটা আমি কোশ্চেন করতে চেয়েছিলাম হয়তো, তবে আপনার উত্তরে অলরেডি আমি সেটা পেয়ে গেছি, এবং আসলে এর থেকেও বেশি কিছু আমার মনে পেয়েছি, আমার অডিয়েন্সটা মনে হয় আরো অনেক বেশি কিছু জানতে পেরেছে। তো এই যে একটা মুক্ত মন বা আনশেকলড মাইন্ড, যা প্রশ্ন করতে আসলে ভয় পায় না, যা অন্যের যুক্তিকে সম্মান করতে জানে, এটাই আসলে দরকার একটা ডিবেটার যে ইনার ফিলিংসটা আসে, এটা একটা মুক্ত মন, একটা ফ্রি মাইন্ড সে আসলে পায়, সব দিক থেকে চিন্তা করার একটা পার্সপেক্টিভ পায়। সো ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা জানলাম স্টুডেন্ট ক্লাবের পেছনে সেই গল্পগুলো, যা কেবল চার দেয়ালের আর্গুমেন্ট নয়, বরং আমাদের ভেতরে চিন্তার জগৎকে বদলে দেওয়ার এক নীরব বিপ্লব। ট্রফিগুলো হয়তো একদিন আলমারির কোণে ধুলো পড়ে জমে যাবে, কিন্তু এই যে যুক্তি আর ন্যায়ের পক্ষে কথা বলার সাহস, এই যে নিজের ভুল স্বীকার করে নতুন করে শেখার এই যে হিউমিলিটি, এটাই কিন্তু থাকবে সারা জীবন। আজকে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও ভেতরে একটা কণ্ঠ, আপনার ভেতরে একটা কণ্ঠস্বর আছে, ডোন্ট লেট ইট ডাই। কথা বলুন, প্রশ্ন করুন, আর সমাজের লুট লেভেলের সেই পজিটিভ পরিবর্তনের অংশ হয়ে উঠুন। ধন্যবাদ আহমেদ রাকিবুল ইসলাম ভাইকে, আপনার এই মূল্যবান অভিজ্ঞতা আর সততার সাথে গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ অল আওয়ার লিসেনার্স। আপনারা শুনছিলেন ভয়েসেস অফ চেঞ্জ, পাওয়ার্ড বাই করো। দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো পরিবর্তনের কারিগরের সাথে। ততক্ষণ পর্যন্ত তর্ক হোক যুক্তির খাতিরে, পরিবর্তন আসুক আপনাদের হাত ধরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।